পরিকল্পিত, অত্যন্ত নিখুঁত মনস্তাত্ত্বিক আঘাত। আমেরিকার গত 50 বছরের ইতিহাসে এটা কাইন্ড অফ স্ট্র্যাটেজিক সুইসাইড। এইখানে ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো হিমালয়ের বর্ডারে ভারতকে চীনের মুখোমুখি দাঁড় করিয়ে রাখা। আর সেই মরণ কামড়ের প্রথম শিকার হবে সাউথ এশিয়া। চীনের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ আমরা এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠলাম কিভাবে? ফর আমেরিকা দিস ওয়াজ লাইক দ্য বিগিনিং অফ দ্য এন্ড। এবার চলুন দেখে নেওয়া যাক কেন এই দুই পরাশক্তির রণক্ষেত্র হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। আমরা মনে করি যুদ্ধ মানে কে কয়টা মিসাইল ছুড়ল, কার কয়টা রাডার ধ্বংস হলো, এইটা সেইটা হাবিজাবি। কিন্তু সব যুদ্ধের শুরুটা বন্দুকের গুলি দিয়ে হয় না। কখনো কখনো তার সূত্রপাত ঘটে এসি রুমের একটা ছোট মিটিং থেকে। একটা চুক্তি, বন্দর অথবা হঠাৎ কোনো দেশের সরকার বদলে যাওয়ার মধ্যে। আর গত 1 দশক ধরে ঠিক এই ঘটনাগুলোই আমরা সাক্ষী হয়ে চলেছি দক্ষিণ এশিয়াতে। 2021 সালে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলো আমেরিকা। অন্যদিকে এক মস্কো সফর ঘিরে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে ক্ষমতা হারালেন। আর শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে 99 বছরের জন্য তাদের দ্বিতীয় বৃহত্তম বন্দরটা চীনকে দিয়ে দিল। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি। আর নেপালে চীনপন্থী কেপি শর্মাকে ক্ষমতা হারাতে হলো রাজনৈতিক সংকট, গণ অসন্তোষ আর জেনজি ছাত্র আন্দোলন। যেই দেশগুলোর সরকার বদলে গেল তার সবগুলোতেই পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগ রয়েছে আমেরিকার বিরুদ্ধে। On the international effort that we have led, conducted an extraordinary military operation to free its people and to defend the world from grave danger. From 1945 to 2026, the US government has been involved in many regime changes in other nations around the world. অন্যদিকে গত মে মাসে পুরো ইন্টারনেট জুড়ে তোলপাড় সৃষ্টি হলো এক অদ্ভুত ঘটনা, দ্য সোফা স্ক্যান্ডাল। ওয়েস্টার্ন মিডিয়া এই ঘটনাকে একটা সিম্পল প্রোটোকল মিস্টেক বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু সুপার পাওয়ারদের এমন মঞ্চে ভুলের কোনো ঠাঁই নেই। যখন মার্কিন প্রেসিডেন্টকে চীনের প্রেসিডেন্টের পাশে এইভাবে নামিয়ে দেওয়া হয় তখন সেটা কোনো ভুল হতে পারে না। এইটা একটা পরিকল্পিত, অত্যন্ত নিখুঁত মনস্তাত্ত্বিক আঘাত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটাকে এইভাবে নিচু করে দেওয়ার অর্থ সে যাতে আলোচনা টেবিলে বসার আগেই মানসিকভাবে অবদমিত হয়ে যায়। রাজনৈতিক ভাষায় এইটাকে অ্যাসিমেট্রিক ডমিনেন্সও বলতে পারেন। বেইজিং এই সোফার মাধ্যমে পুরো বিশ্বকে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছে যে আমেরিকার একচেটিয়া আধিপত্যের দিন শেষ হয়ে গেছে। আর ওয়াশিংটন খুব ভালো করেই জানে চীনকে যদি আলোচনা টেবিলে থামানো না যায় তাহলে তাকে চারপাশ থেকে আইসোলেট করে মারতে হবে। আর সেই মরণ কামড়ের প্রথম শিকার হবে সাউথ এশিয়া। বাট চায়নার এত শক্তিশালী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান কার জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র। শুনতে একটু কেমন লাগছে তাই না? বাট ইটস দ্য রিয়েলিটি। আজকের ভিডিওতে আমি 3টা ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করব। নাম্বার 1, চায়না আসলে কতটা শক্তিশালী, আর চায়নাকে হ্যান্ডেল করা আদৌ কি আমেরিকার পক্ষে সম্ভব? অবভিয়াসলি এটা কোনো মিলিটারি ডিসকাশন হবে না। নাম্বার 2, আমেরিকা কিভাবে চায়নাকে একটা আনবিটেবল সুপার পাওয়ারে পরিণত করলো। আর নাম্বার 3, দক্ষিণ এশিয়ায় কেন আমেরিকা আর চায়নার সবচেয়ে বড় রণক্ষেত্র হতে যাচ্ছে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। লেটস বিগিন। আপনি যদি মনে করেন এখনও পৃথিবী একমাত্র ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে আপনি একটা ভুলের মধ্যে বাস করছেন। পৃথিবী যখন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, টমাহক ক্রুজ মিসাইল আর তাদের সব সামরিক ঘাঁটি নিয়ে ব্যস্ত, চীন ততক্ষণে আমেরিকার সেই সিংহাসনই দখল করে নিয়েছে। আমেরিকা বড় বড় প্রযুক্তি আবিষ্কার করতে পারে, সিলিকন ভ্যালিতে বসে কোডিং করতে পারে, কিন্তু সেই প্রযুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার চাবিকাঠি
আজ তাদের হাতে নেই। এগুলো চলে গেছে চীনের শেংজেন, গুয়াংজু আর সাংহাইয়ের ফ্যাক্টরিগুলোতে। চীন শুধু সস্তায় প্লাস্টিক বানায় না, তারা পুরো বিশ্বের 80% ইলেকট্রনিক্স আর 90% সোলার প্যানেল নিয়ন্ত্রণ করে। এছাড়াও সমস্ত অ্যান্টিবায়োটিকের মূল উপাদান চীনের নিয়ন্ত্রণে। এগুলো মিলিয়ে চায়নার সাথে আমেরিকার গত 3 বছরে বাণিজ্যিক ঘাটতি গড়ে প্রায় $254 বিলিয়ন করে। আর তাই আমেরিকা যদি আর চীনের সাথে বাণিজ্য বন্ধ করতে চায়, তাহলে আগামীকাল থেকে তাদের সব অ্যাপেল স্টোর খালি হয়ে যাবে, ওয়ালমার্টের তাকগুলো মরুভূমিতে পরিণত হবে, আর হাসপাতালগুলো লাইফ সাপোর্টে ওষুধের দুর্ভিক্ষ দেখা দেবে। আর এইভাবে চীন কোনো যুদ্ধ ছাড়াই একটা সিম্পল সাপ্লাই চেন লকডাউন দিয়ে আমেরিকার মাজা ভেঙে দিতে পারে। আমেরিকার সবচেয়ে বড় অহংকার তাদের ফাইটার জেট, ড্রোন, মিসাইল সিস্টেম, সাবমেরিন। এর সবগুলোই কিছু বিরল খনিজ পদার্থের উপর নির্ভরশীল। একটা F-35 যুদ্ধবিমান তৈরি করতে 900 পাউন্ডেরও বেশি বিরল খনিজ পদার্থ দরকার হয়। একটা আর্লে ব্রুক ক্লাস ডিস্ট্রয়ার তৈরি করতে লাগে 5000 পাউন্ডেরও বেশি। একটা ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনের জন্য দরকার 9000 পাউন্ডেরও বেশি রেয়ার আর্থ এলিমেন্ট। আর চীন একাই এই বিরল খনিজ পদার্থের 70% মাইনিং আর 90% রিফাইনিং নিয়ন্ত্রণ করে। আমেরিকা যখন গত 20 বছর ধরে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ট্রিলিয়ন ডলারের গোলাবারুদ বাতাসে ওড়াচ্ছিল, চীন তখন পর্দার আড়াল থেকে এই পুরো ইন্ডাস্ট্রি কবজা করে নেয়। আর তারপর 2026 সালে এসে তারা সারারিয়াম, গ্যাডোলিনিয়াম এবং লুটেটিয়ামের মতো স্পর্শকাতর রেয়ার আর্থ এলিমেন্টের উপর কড়া নিয়ম চালু করে দেয়। আর এইগুলো ছাড়া ফাইটার জেট, ডিস্ট্রয়ার, সাবমেরিন, আধুনিক গাইডেড মিসাইল কোনো কিছুই বানানো সম্ভব না। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেই 2-1 জায়গায় আমেরিকা এই রেয়ার আর্থের মাইনিং করে, সেগুলো রিফাইনিং এবং প্রসেসিংয়ের জন্য তাদের চায়নার শরণাপন্ন হতে হয়। আমেরিকা এতদিন পুরো বিশ্বকে একটা চাবুক দিয়ে শাসন করত, যার নাম স্যাংশন বা নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞাকে হাতিয়ার বানিয়ে ওয়াশিংটন যে কোনো দেশকে রাতারাতি দেউলিয়া করে দিতে পারত। কিন্তু চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট BRI এর মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার 140টিরও বেশি দেশকে নিজের অর্থনৈতিক বলয়ে বেঁধে ফেলেছে। চীন বিশ্বব্যাংক বা IMF এর মতো মানবাধিকারের লেকচার দেয় না, তারা ক্যাশ নিয়ে আসে, বন্দর, লজিস্টিক হাব, হাইওয়ে যা লাগবে তা তৈরি করে নেয়। অন্যদিকে যে ডলার কেন্দ্রিক অর্থব্যবস্থায় আমেরিকা পুরো বিশ্বের ঘাড়ে চড়ে বেড়ায়, চীন সেখানে নিজেদের মুদ্রা ইউয়ানকে প্রতিযোগিতায় নামিয়েছে। This is all happening on the back of US dollar weakness. This is why China is nudging its own currency forward. And this is why we're hearing again from Chinese leader Xi Jinping this desire to build a, quote, powerful currency. It's an open challenge to the US dollar. ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা সহ রাশিয়া, ইরান, থাইল্যান্ড, পাকিস্তানের মতো অনেক দেশ অনেক ক্ষেত্রে ডলারের পরিবর্তে ইউয়ানকে ব্যবহার করছে। এমনকি আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ খরচ চাইনিজ ইউয়ান ব্যবহার করে রাশিয়াকে দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছে। আর এইভাবে চায়না আমেরিকার সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক হাতিয়ার ডলারের মাতব্বারি অনেকাংশে কমিয়ে দিয়েছে। তাই আমেরিকার স্যাংশনগুলো আর আগের মতো কাজ করে না। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আমেরিকার তো 11টা সুপার ক্যারিয়ার আছে, চীনের আছে মাত্র 3টা, এদের সাথে তো মেলে না। ট্রাম্পের যদি মন চায় ভেনেজুয়েলার মতো টুক করে এসে চীনের 12টা বাজিয়ে দেবে। ভাই এটা ভেনেজুয়েলা না, ইরানও না। অবশ্য ইরানের কাছেই তো ওরা নিজেদের মাইর খাওয়া এখনো থামাইতে পারে না। অন্যদিকে শত্রু জাহাজগুলোকে মোকাবেলার জন্য তারা তৈরি করেছে এন্টি অ্যাক্সেস আর এন্টি ডিনায়ালের মতো ডিফেন্স সিস্টেম। আর এই ডিফেন্স সিস্টেমে
চীন তার পুরো উপকূল জুড়ে মোতায়েন করেছে হাজার হাজার হাইপারসোনিক মিসাইল আর এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। তাই এই অঞ্চলে আমেরিকা যদি তাদের $বিলিয়ন যুদ্ধজাহাজ পাঠায়, দ্যাট উড বি অ্যানাদার সিম্পল মিস্টেক। আজ যে চায়নাকে আমেরিকা তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে, সেই চায়নাকে এমন অনন্য অবস্থানে নিয়ে এসেছে খোদ আমেরিকা নিজেই। গত 30 বছর ধরে আমেরিকার পরিকল্পনা প্রণেতারা একটা থিওরি খুব বেশি অ্যাপ্লাই করেন। অ্যান ইকোনমিক এঙ্গেজমেন্ট উইল লিড টু পলিটিক্যাল লিবারালাইজেশন। অর্থাৎ কোনো দেশকে অর্থনৈতিকভাবে বড় হতে দিলে তারা আমেরিকার মতো গণতান্ত্রিক ও তাদের অনুগত দেশে পরিণত হবে। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করে 2001 সালে আমেরিকার একক প্রচেষ্টায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে চীনকে অন্তর্ভুক্ত করা হয়। ফর আমেরিকা দিস ওয়াজ লাইক দ্য বিগিনিং অফ দ্য এন্ড। WTO-তে যোগদানের পর চীনের অর্থনীতি রকেটের গতিতে বেড়ে যায়। 2000 সালে চীনের মোট রপ্তানি ছিল $249 বিলিয়ন, আর WTO-তে যোগ দেওয়ার মাত্র 1 বছরের মাথায় তা $100 বিলিয়নেরও বেশি বেড়ে যায়। আর এখন চায়না পৃথিবীর সর্বোচ্চ রপ্তানিকারক দেশ। 2025 সালে চীনের মোট রপ্তানি আয় ছিল $3.8 ট্রিলিয়ন, যেখানে দ্বিতীয় অবস্থানে আমেরিকার মোট রপ্তানি আয় ছিল $2.2 ট্রিলিয়ন, যা চায়নার তুলনায় প্রায় অর্ধেকই বলা চলে। এই টোটাল বিষয়টায় চায়নার সবচেয়ে ড্রাইভিং পয়েন্ট ছিল তাদের চিপ লেবার। আর এই সস্তা শ্রমের লোভে মার্কিন কোম্পানিগুলো তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চায়নাতে শিফট করে, আর তারপর তারা চায়নার সাপ্লাই চেনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। চায়নাতে ব্যবসা করতে গেলে একটা নিয়ম আছে, চায়নার কোনো লোকাল কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করতে হবে, অর্থাৎ 50-50 পার্টনারশিপ করতে হবে। আর এমন যৌথ মালিকানা ব্যবসায় যাবতীয় টেকনিক্যাল ডিটেলস শেয়ার করতে হয়। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এর একটা বিশেষ রিপোর্ট অনুযায়ী এই লিগ্যাল ফাঁদ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার স্পাইংয়ের কারণে আমেরিকার প্রতি বছরে প্রায় $600 বিলিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি হচ্ছে। 2001 সালে 9/11-এর পর থেকে 2021 সালে আফগানিস্তান ছাড়ার আগ পর্যন্ত আমেরিকা তার সম্পূর্ণ রাষ্ট্রীয় শক্তি, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঢালতে থাকে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে। আর এর নাম দেওয়া হয় ওয়ার অন টেরর। আমেরিকা যখন কাবুলের পাহাড়ে আল কায়েদা আর বাগদাদের রাস্তায় সাদ্দাম হোসেনের অবাস্তব বিধ্বংসী অস্ত্র খুঁজছিল, চীন তখন সেই 2 দশকের প্রতি বছর 10%-এরও বেশি GDP গ্রোথ এনশিওর করে। আর এই অতিরিক্ত অর্থ দিয়ে তারা গত 20 বছরে একটা আধুনিক নৌবাহিনী আর মিসাইল ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে আর পারস্য উপসাগরের তেলের পথ পাহারা দিতে মার্কিন নেভি $1 ট্রিলিয়ন খরচ করে যাচ্ছে। আর সেই নিরাপদ সমুদ্রপথ ব্যবহার করে চীন মিডল ইস্ট থেকে কোনো সামরিক খরচ ছাড়াই তেল নিয়ে আসছে চায়নাতে। প্রায় অর্ধ শতাব্দী ধরে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল ডলার, কিন্তু আজ অতিরিক্ত স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলেছে। US dollar has lost 28% of its value in 6 years. অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা যখন রাশিয়া $300 বিলিয়ন সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ এক রাতের মধ্যে ফ্রিজ করে দিল, চীন তখন বুঝে গেল আমেরিকার ডলারের উপর নির্ভর করে থাকা এখন আর একদমই সেফ না। তারপর থেকে চীন আন্তর্জাতিক ব্যবসায় তাদের নিজস্ব মুদ্রা ইউয়ানের ব্যবহার অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এখন অনেক দেশই ডলারের বাইরে তাদের লেনদেনগুলো করছে। কেউ চাচ্ছে নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে, কেউ চাচ্ছে নিজেদের কারেন্সির ব্যবহার বাড়াতে, আর কেউ বা চাচ্ছে গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমে আরও বেশি স্বাধীনতা। I think dollar dominance started slowly declining actually back in 2015. And China's working hard at this. Again, going back to the point about the sanctions on Russia, they know, it's coming to a theater near them. আর এই প্রেক্ষাপটে ব্রিক্স দেশগুলো নিজেদের ব্যবসা বাণিজ্য আরও সহজ করতে অল্টারনেটিভ কারেন্সি সিস্টেমের কথা প্ল্যান করছে।
2025 সালে ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বলেন, বর্তমান বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তা যে কোনো সময় একটা গ্লোবাল ইউরো মোমেন্ট তৈরি করতে পারে। শুধু গোল্ড টেবিলের আলোচনায় না, এই ঘটনাগুলোর প্রমাণ পাওয়া যায় অর্থনৈতিক সূচকেও। 1999 সালে বিশ্বের মোট বৈদেশিক রিজার্ভের 71% ছিল ডলার, কিন্তু আজ তা নেমে এসেছে 58%-এ, যা গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন। এতক্ষণ যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করলাম, এগুলো একদমই সিম্পল ভুল না। আমেরিকার গত 50 বছরের ইতিহাসে এটা কাইন্ড অফ আ স্ট্র্যাটেজিক সুইসাইড। এবার চলুন দেখে নেওয়া যাক কেন এই দুই পরাশক্তির রণক্ষেত্র হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ। পৃথিবীর মাত্র 3-4% ভূখণ্ড এখানে, কিন্তু বাস করে গোটা মানবজাতির 4 ভাগের 1 ভাগ, প্রায় 200 কোটি মানুষ। এটা এমন একটা অঞ্চল যেখানে প্রতিটা বন্দরই আজ জিওপলিটিক্যাল মাইনফিল্ড, প্রতিটা সমুদ্রপথই পরাশক্তিদের গলার কাটা। আর এইখানকার একটা তুচ্ছ রাজনৈতিক সংকটও বিশ্বযুদ্ধের সাইরেন বাজিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ আমরা এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠলাম কিভাবে? চীনের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? ওয়েলকাম টু দ্য মালাক্কা স্ট্রেট। চীনের এনার্জি সাপ্লাই বা জ্বালানি আমদানির 80% বেশি আসে মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে, যা ভারত মহাসাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে। তাই মালাক্কা প্রণালীকে চীনের সবথেকে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট বলা হয়। This waterway is really important. It's crucial to the world's economy. It fuels nations, and it could be this global superpower's biggest weakness. তাই আমেরিকা যদি দক্ষিণ এশিয়ার সমুদ্রসীমায়, বিশেষ করে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে পূর্ণ সামরিক উপস্থিতি বা নজরদারি কায়েম করতে পারে, তাহলে যে কোনো সময় তারা চীনের জ্বালানি ও বাণিজ্য পথ সম্পূর্ণরূপে ব্লক করে দিতে পারবে। চীনকে অর্থনৈতিকভাবে কাবু করার সম্ভবত এই একটা পথই খোলা আছে আমেরিকার হাতে। আর এই কারণে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল কেন্দ্রবিন্দুই হলো দক্ষিণ এশিয়ার এই ভৌগোলিক অবস্থান। আমেরিকা কখনোই নিজের মাটিতে এশিয়ার যুদ্ধ ডেকে আনবে না। তারা ইউক্রেনকে ব্যবহার করে যেমন রাশিয়াকে ক্ষয় করছে, ঠিক তেমনই চীনের বিরুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় ফ্রন্টলাইন বাফার বা প্রক্সি হলো ভারত। আমেরিকা কোয়াডের মাধ্যমে ভারতকে সামরিক ও গোয়েন্দা তথ্য দিয়ে প্রতিনিয়ত শক্তিশালী করে চলেছে। এইখানে ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো হিমালয়ের বর্ডারে ভারতকে চীনের মুখোমুখি দাঁড় করিয়ে রাখানো, যাতে চীন সমুদ্র পথে তাদের পুরো সামরিক শক্তি ব্যবহার করতে না পারে। কিন্তু এতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। চীনের সাথে ভারতের এই সংঘাতের জেরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশের মতো ছোট দেশগুলো এক ভয়াবহ পাওয়ার স্ট্রাগলের মধ্যে পড়ে গেছে। প্রতিটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন ওয়াশিংটন বনাম বেইজিংয়ের অদৃশ্য যুদ্ধ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কৌশলগত জলসীমা হলো বঙ্গোপসাগর। যে এই সাগরে নিয়ন্ত্রণ করবে সে পুরো ভারত মহাসাগরের গডফাদার। চীন এখন মিয়ানমার আর পাকিস্তানের সহযোগিতায় সরাসরি ভারত সাগরে প্রবেশের পথ বানাচ্ছে, যাতে করে তারা মালাক্কা স্ট্রেটকে বাইপাস করতে পারে। আর এইটা চায়নার BRI প্রজেক্টের একটা কোর ফান্ডামেন্টাল। আর তাই আমেরিকা মরিয়া হয়ে উঠছে এই অঞ্চলে তাদের একটা স্থায়ী সামরিক ঘাঁটি বানানোর জন্য। আর এইসব কারণেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্ব চরম ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আমেরিকা চাই এই অঞ্চলে এমন সরকার থাকুক যারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে দূরে থাকবে আর মার্কিন বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেবে। আর কোনো দেশ যদি আমেরিকার এই পলিসির বাইরে গিয়ে চীনের দিকে ঝুঁকতে যায়, তাদেরকে ফেস করতে হবে আমেরিকার নৃশংস ভিসা নীতি, স্যাংশন আর রেজিম চেঞ্জের চাপ। তো এখন সময়ের ব্যাপার না। কিন্তু
এই দুই পরাশক্তির কোল্ড ওয়ারের খেসারত কিন্তু আমেরিকা বা চায়নার নাগরিককে দিতে হচ্ছে না, দিতে হচ্ছে দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষদের। আর এই অঞ্চলের রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটগুলো এখন বেশিরভাগই আর স্বাভাবিক উপায়ে সমাধান করা যাচ্ছে না, কারণ প্রতিটার পেছনেই বেইজিং কিংবা ওয়াশিংটনের অদৃশ্য হাত কাজ করছে। আর এখানে নির্বাচন মানে দেশের ভিতরের দলগুলোর লড়াই না, বরং তা হয়ে উঠেছে ওয়াশিংটন বনাম বেইজিংয়ের প্রক্সি ওয়ার। কোনো সরকার যদি একটা ব্লকের দিকে সামান্য ঝুঁকে পড়ে, তবে অন্য ব্লক সাথে সাথেই সেই দেশের বিরোধী দলকে অর্থায়ন শুরু করে দেয়। মানবাধিকারের নামে স্যাংশন, সোশ্যাল মিডিয়ায় তথ্যযুদ্ধের মাধ্যমে পুরো দেশকেই অচল করে দেওয়ার চেষ্টা করে। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন দীর্ঘমেয়াদী শান্তি এক আকাশ কুসুম কল্পনা। আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা একে অপরের সাথে এত বেশি দ্বিপাক্ষিক ঝগড়ায় ইনভলভ যে আমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারিনি, যেমনটা ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা আসিয়ান পেরেছে। দুইটা অর্গানাইজেশন ছিল বঙ্গোপসাগর কেন্দ্রিক দেশগুলোর ভালো মন্দ নিয়ে, সার্ক আর বিমস্টেক, কিন্তু দুইটাই অকেজো হয়ে পড়ে আছে। এই অঞ্চলের সরকারগুলো আর তার 200 কোটি মানুষকে মনে রাখতে হবে, আমরা যদি বেইজিং কিংবা ওয়াশিংটনের প্রক্সি হওয়ার লোভ সামলাতে না পারি, তাহলে তা অচিরেই আমাদের বলির পাঠা বানিয়ে ফেলবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা নিয়ে যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।